সারাদিন কাটলো দুশ্চিন্তায়। শুক্রবার বলেই আজ কোচিং নেই নুবার। তার ছোট্ট মাথায় অগোচরে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কে এই ভদ্রলোক তাকে অনবরত বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে বিরক্ত করে যাচ্ছে। আনমনে এক বাক্য উদয় হলো, একবার কি তার নিরীহ টিচার ইমদাদকে বলে দেখবে। ভাবনা মতো দুপুর গড়াতে ইমদাদের ছোট্ট বার্তা আসলো। তুমি ফ্রি আছো? হুম। কয়েক সেকেন্ডের মাঝে কল আসলো ইমদাদের। নুবা তড়িৎ কল রিসিভ করলো। সালাম বিনিময় শেষে বলে উঠল, একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলো, রাগ করবো না। আসলে অপরিচিত বলতে আপনি ছাড়া আমার কন্ট্যাক্ট লিস্টে আর কেউ নেই। কিন্তু জানেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে কল আসছে। আচ্ছা, এমনটা নয় তো আপনার কোনো বন্ধু মজা করে আমাকে কল দিচ্ছে? আপনি জানেন না হয়তো। আচমকা ইমদাদ শুকনো ঢুকিল। তার পাশে পুরো বন্ধুমহল বসে আছে। তার মুঠোফোনে লাউড স্পিকার অন করা। সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল অপর পাশের কথা শোনার জন্য। সহসাই এমন কথায় তার বন্ধুমহলের মাথায় বজ্রপাত হলো। তাদের অভিব্যক্তি শূন্য। একে অন্যের দিকে তাকালো। এত বড় অপবাদ তাদের বিরুদ্ধে! তাও কিছু না করে ইমদাদ নিজেই বিব্রত বোধ করলো। সে জানে তার বন্ধুরা এমন নয়। কিছু সময় চুপ থেকে গলা খাকারি দিল। আসলে আমার বন্ধুরা বেশ পেটু, বেশ খাইতে পারে, বেশি বকবক করতে পারে, একটা কঙ্কালের হাড্ডি হইতে পারে। তবে চরিত্র মাশাআল্লাহ খারাপ না, বেশ ভালো। আর যেখানে আমি আছি সেখানে তাদের এত দুঃসাহস হবে না তোমার সাথে কিছু করার। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বন্ধু মহলের মাথায় হাত। এটা প্রশংসা নাকি দুর্নাম? সবাই অগ্নি দৃষ্টিতে তাকালো ইমদাদের দিকে। ইমদাদ ফের বলে উঠল, আমি তোমাকে আগেও বলেছি আমার বন্ধুরা এমন কিছু করবে না, কিন্তু তুমি যদি চাও আমাকে নাম্বার দিতে পারো। 24 ঘন্টার মধ্যে সেই নাম্বারের বায়োডাটা বের করে ফেলবো। নুবা আলোক চিত্রে সবকিছুই শুনছিল। সহসাই রুকায়ের চিৎকার শোনা গেল, নিশা, তাই তো, একটু জলদি আয়। নুবা তড়িৎ কল কাটলো। কিছু না বলে দূর্য ছুটলো মায়ের ডাক শুনে। গিয়ে দেখে রুকায়া হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটছে। তৈরি করে নিজের কাপড় গুছিয়ে ব্যাগে রাখছে। হুলুস থুলুস অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? কোথাও যাচ্ছেন? তুই নিভানকে তৈরি করে দে জলদি। নুবা তখন ঠায় দাঁড়িয়ে আছে। ফের বলে উঠল, কোথায় যাচ্ছেন আম্মু? তোর বড় মামা অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে যাচ্ছি। আচম্বিত এমন কথায় নুবা আটকে উঠল। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বড় মামা? রুকায়ার ভারী গলা, সেটা তো জানি না, গেলেই জানবো সব। আচমকা বোনের দিকে দৃষ্টি পড়ল নুবার। নীলাপ তখন তৈরি হচ্ছে। নীলাপকে তৈরি হতে দেখে বলল, তুই কেন যাচ্ছিস? আম্মু হাসপাতালে যাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে না। নীলাপ বোনের কথা বিশেষ পাত্তা দিল না। নিজের মতো তৈরি হচ্ছে সে। নুবা নিজ মনে ফুঁসে উঠল। তার থেকে 5 বছর ছোট হয়েও তাকে পাত্তা দেয় না। এর জন্য মাঝে মাঝে তার ইচ্ছে করে নীলাপকে ও এলেক্সে বিক্রি করে দিতে। পুরাতন বোন বিক্রি করে নতুন একটা বোন কেনা যেত। অসহ্য একটা। নুবা নিজের রাগ প্রকাশ করলো নীলাপের চুলের ছুটি ধরে। ধমক দিয়ে বলল, কোথাও যাবি না তুই। আর অমনি নীলাপের ন্যাকে কানা ভ্যা ভ্যা করে তার মায়ের কাছে নালিশ শুরু। রুকায়া উল্টো নুবাকেই ধমক দিল। নিশা, তুই কি বাচ্চা? এখন কি বিরক্ত করার সময়? নুবা আর কিছু বলল না। নিভানকে তৈরি করা শেষ। নীলাপ নিভান সহ তার মা বাসা থেকে বের হয়ে গেল। সে অবলক তাকিয়ে আছে মায়ের যাওয়ার পানে। নীলাপকে না নিলেও এ মেয়ে এখন পুরো বাসায় মাথায় উঠাইতো। রাস্তার ধুলো ময়লা সব ওর গায়ে থাকতো। রুকায়া যাওয়ার আগে কিছু উপদেশ দিল নুবাকে। দরজা জানালা সব বন্ধ করে রাখতে। রাত 11টার মাঝে তারা ফিরে আসবে, তাই চিন্তা না করতে। বেশি ভয় লাগলে বাড়িওয়ালার নাতনি রুম্পাকে নিয়ে আসতে। মেয়েটা নীলাপের বয়সী। নুপা নিজের বিছানায় ধপ করে বসলো। পুরো ঘর ফাঁকা, জিনিসপত্র সব এদিক ওদিক ছড়ানো। রুকায়া যাওয়ার আগে পুরো ঘরের উপর তাণ্ডব চালিয়ে গেছে। বসে থেকে উঠল সে। এলোমেলো সবকিছু গোছানো শুরু করে দিল। গোছানোর কাজ প্রায় শেষের দিকে হঠাৎই তার মুঠোফোন কম্পিত হলো। ভাবলো তার মায়ের কল, তাই তড়িঘড়ি রিসিভ করতে মুঠোফোন হাতে নিল। কিন্তু দেখলো না, এটা ইমদাদের কল। সালাম দিয়ে সে কিছু বলার আগেই ওপাশ থেকে এক উদ্বিগ্ন স্বর ভেসে এলো। ওভাবে কল কেটে দিলে কেন? কি হয়েছে? কোনো সমস্যা? আসলে আম্মু ডেকেছিল, সরি স্যার এভাবে কল কাটার জন্য। আচমকাই নুবার মুখে স্যার শুনে ইমদাদ বেশ অবাক হলো। নিজ মনে খুশি হলো, আবার কষ্টও পেল। কিন্তু তার তো কিছুই কয় নেই। এইটুকু বা কম কিসে? নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেল। কি করছে এখন? পড়তে বসেছিলাম, কিন্তু আর পড়তে ইচ্ছে করছে না। তবে আপনার বাড়ি যদি আমাদের এখানে
হতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। আপনার কাছে গিয়ে পড়তে পারতাম, কতই না ভালো হতো, তাই না স্যার? নূপার বারবার স্যার ডাকার শব্দে বেশ বিব্রত বোধ করলো ইমদাদ। তাও মুখে ফিচেল হাসি ছোট্ট করে বলল, তাই? কিন্তু তোমার এলাকার না হলেও সমস্যা কোথায়? যখন খুশি আমায় কল দিও, আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য। জানেন স্যার, আমার বান্ধবী আপনার লেখা দেখেই ফিদা। সে তো আপনার লেখা দেখে বারবার আপনার কথা জিজ্ঞেস করছিল। তোমার কেমন লেগেছে নোহা? তা তো বললে না। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল নুবা। উত্তর হাতে বেড়ালো কিছু সময়, কিয়ত সময় চুপ থেকে বলল, ভালোই। তুমি ফিদা হওনি? উফ! নুবা যেন অকুল পাথারে পড়ল। এই প্রশ্নই এড়িয়ে যেতে চাইছিল, আর ঘুরে ফিরে সেই প্রশ্নই কি করে বলবে। আপনার লেখা দেখে আমি শেষ। ফিদা হওয়ার কি বাকি রেখেছেন? কিন্তু মুখে বলল অন্য কিছু। আপনার লেখা ভালোই, কিন্তু ফিদা হওয়ার কি আছে? তাহলে তুমি ফিদা হওনি? ভালো। আমি তো ভেবেছিলাম ফিদা হয়ে আবার মরে টরে গেলে না তো। যাই হোক, বেঁচে আছো, শুক্রিয়া। ইমদাদের কথা শুনে থ হয়ে গেল নুবা। তার কথা দিয়ে তাকে ফাঁসাতে চাইছে। সে কথা ঘুরলো। আচ্ছা স্যার, আপনার বাড়ি ঢাকার কোথায়? আসলে আমার বান্ধবী জিজ্ঞেস করেছিল, তাই জানতে চাইছিলাম। তোমার বান্ধবী জিজ্ঞেস করেছে আমার ঠিকানা, অথচ তুমি কখনো জিজ্ঞেস করোনি। তোমার বান্ধবী যখন জানতে চাইছে তখন ঢাকার যে কোনো একটা নাম বলে দিও। ঠিক আছে, বলতে হবে না আপনার ঠিকানা। আরে, রেগে গেলে নাকি? আমি তো মজা করছিলাম। ঠিকানা শুনলে কি আর কথা বলবে? আমি তো ছাপোষা মানুষ। তিতুমিরে ম্যাথ বিভাগে অধ্যয়নরত। বনানীর একটা ম্যাসে থাকি, নিজের বাড়ি ফেনী। আবার বনানীতে একটা কোচিং সেন্টারে টিচিং করাই। এইটুকু আমার ঠিকানা। আর কি জানতে চাও বলো? আপনি তিতুমির কলেজে পড়েন? কেন? আমি অনেক গল্প শুনেছি তিতুমির কলেজের, তাই। এদিকে ইমদাদ বিস্মিত। প্রথমবার মেয়েটার হাসির শব্দ শুনতে পাচ্ছে। নিশ্চুপ সে নুবার হাসি শুনে যাচ্ছে। হুট করেই জিজ্ঞেস করলো, তোমাকে আজকে অনেক হাস্যোজ্জ্বল মনে হচ্ছে। প্রতিদিন তো কাঁপা কাঁপা গলায় ফিসফিসিয়ে কথা বলো, কিন্তু আজকে একেবারে ভয় ডরহীনভাবে কথা বলছো। তা কি ব্যাপার বলো তো? আজকে আম্মু বাসায় নেই, তাই। তোমার আম্মু কোথায় গেছে? হাসপাতালে গেছে। আমার বড় মামা অ্যাক্সিডেন্ট করেছে। ও, আর কেউ নেই বাসায়? না, বাকিরাও গেছে। বাসা এখন পুরো খালি। তুমি বাসায় একা? তোমার ভয় করছে না? না, ভয় করবে কেন? রাতে একা থাকবে কিভাবে? তখন ভয় করবে না? রাতে একা কেন থাকবো? আম্মু চলে আসবে তো। কখন আসবে তোমার আম্মু? 11টার মধ্যেই চলে আসবে। তাও তো অনেক রাত হবে। এতক্ষণ একা থাকতে পারবে? না পারার কি আছে? এরকম বাসায় একা থাকলে জিন ভূত ধরে, বুঝলে বোকা মেয়ে। জিন ভূত আমি ভয় পাই না, বুঝলেন? উল্টো জিন ভূত আমাকে ভয় পায়। বাহ, তুমি তো অনেক সাহসী তাহলে। মুখে সাহসী বলল, নিজ মনে ভীষণ ভয় লাগলো। বাসে একা আছে শোনার পর থেকে অধরে হাসি উবে গেল। এভাবে একটা কিশোরী মেয়েকে কেউ একা রেখেছে। পরক্ষণে তার একটা কথা মনে পড়লো, তাই হুট করে বলল, আচ্ছা, এখন ওই নম্বরগুলো দাও তো। নুবা ঝটপট নাম্বার বলল, কিন্তু অন্য পাশে ইমদাদের গম্ভীর গলা। জাস্ট 10 মিনিট, আমি আবার কল দেব, সাথে সাথে রিসিভ করবে কিন্তু। নুবা স্তব্ধ হয়ে গেল। লোকটা কত সিরিয়াস হয়ে গেছে। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে কেন ভয় পাচ্ছে? রুকেয়া না থাকায় বিকেলের নাস্তা এখনো খাওয়া হয়নি তার। এদিকে সন্ধ্যা হতে চলো। রান্নাঘরে উকি দিল। ঘরে বিস্কিট পাউরুটি কিছুই নেই। দোকান থেকে নিয়ে আসবে তারও উপায় নেই। অবশেষে খুঁজে ক্যানে মুড়ি পেল। হঠাৎই দেখলো পাতিলে তালের রস চাল দেওয়া। নিশ্চয়ই আজকে পিঠা বানানোর কথা ছিল তার মায়ের, তাই ফ্রিজ থেকে তালের রস নামিয়ে জাল দিয়ে রেখেছিল। মাথার পরক্ষণে একটা বুদ্ধি আসলো। ফ্রিজে নারকেল কোরানো আছে, তাই ঝটপট নারকেল সহ তালের রস মুড়িতে মাখালো। সুপার একটা নাস্তা হয়ে গেল তার। আইস করে মুড়ি মাখা খাচ্ছিল। একসময় আবারও মুঠোফোন কম্পিত হলো। ভেবেছিল ইমদাদ, কিন্তু দেখে তার খালামণি। কল রিসিভ করতেই রুবি তার মায়ের কথা জিজ্ঞেস করলো। নুবা বলল, আম্মু তো অনেক আগেই বের হয়েছে, এখনো পৌঁছায়নি। আচমকা রুবি বলে উঠল, এই তো মাত্র আসলো তোর মা। আচ্ছা তাহলে এখন রাখি। রুবির কল কাটতেই আবারও তার মুঠোফোন কম্পিত হলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন একটা কণ্ঠস্বর ভেসে এলো। কি করছিলে? কল রিসিভ করতে দেরি হলো কেন তোমার? নুবা পড়ে অবাক। অল্প একটুতেই এত অস্থির কেন এই ছেলে? এত অস্থিরতা ভীষণ পীড়া দিচ্ছে তাকে। এজন্য এক অন্যরকম ভয়। গায়ে টাঙ্গাইলের নতুন শাড়ি পরেছে। কৃত্রিম সাজসজ্জার সাথে বাড়ি গহনায় নিজেকে রাঙ্গালো নুবা।
মায়ের অনুপস্থিতিতে সে শাড়ি পরে সারা ঘর চষে বেড়ায়। আপন মনে অভিনয়, নাচ, গান সবই করে। আয়নার সামনে দাঁড়ানো সে লাজুক রাঙ্গানো হাসিতে নিজের প্রতিচ্ছবি দেখছে। হলদেটা গায়ের রং সামান্য সাজও বেশ ফুটে উঠেছে। রুকায়ে না থাকলে মাঝে মধ্যে প্রায় এমন সাজগোজ করে, তখন নিজের সুপ্ত মেধারাও বিকাশ ঘটায়। তার উপর এত ভারী সাজে বাইরে যাওয়া যাবে না, তাই লুকিয়ে চার দেওয়ালের মাঝে নিজেকে অপসরী তৈরি করে। দীর্ঘ সময় শাড়ি পরে বেশ হাঁপিয়ে গেছে, তাই শাড়ি খুলে মাত্র ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। তাই মাঝে মুঠোফোনে কম্পন শুরু হলো। নুবা কিঞ্চিত বিরক্ত হলো। এলোকের জ্বালায় সে ওয়াশরুমে গিয়েও শান্তি পাচ্ছে না। গুনে গুনে 4বার কল আসলো, এখনও মুঠোফোনের কর্কশ ধ্বনি শোনা যাচ্ছে। তড়িঘড়ি করে বের হলো। 6 নাম্বার কল কর্কশ ধ্বনি তোলার আগেই চট জলদি রিসিভ করলো। নুবা সালাম দেওয়ার আগেই ইমদাদ ভেজানো গলায় বলে উঠল। কোথায় ছিলে এতক্ষণ? নুবা বলল মহা বিপাকে। কি বলবে এখন? বাথরুমে ছিল। অসম্ভব, এটা বলা যাবে না। তড়িৎ নিজ মনের অন্য উত্তর সাজালো। আসলে আমি কিচেনে ছিলাম আর মোবাইল বালিশের নিচে ছিল, তাই শুনিনি। সত্যি তুমি কিচেনে ছিলে? আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কত কিছু ভেবেছিলাম। তোমার সমস্যা হয়নি তো আবার? দয়া করে মোবাইল সাথে রাখো, অন্তত কলটা সাথে সাথে রিসিভ করো। জানো বুকটা এখনো কাঁপছে। আপনি অহেতুক চিন্তা করছেন। এর আগেও অনেকবার একা ছিলাম। তাছাড়া এমন নয় একবারে একা থাকবো সারা রাত। আম্মুরা তো চলেই আসবে, শুধুমাত্র রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি আসতে দেরি হয় তাহলে রুম্পাকে নিয়ে আসবো। রুম্পা যদি না আসে তবুও সমস্যা নেই, আমি তাদের বাসায় চলে যাব। তাও প্লিজ অহেতুক চিন্তা করবেন না। রুম্পাকে? আমাদের বাড়িওয়ালার নাতনি, আমার বোনের বয়সী, তাকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে? ওই রকম একটা ছোট বাচ্চা তোমার খেয়াল রাখবে। তোমার আম্মুর দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা কিশোরী মেয়েকে বাসায় রেখে যায় কেউ? দেশের পরিস্থিতি সম্পর্কে তোমার আম্মুর কোনো ধারণাই নাই দেখছি। কখন কি দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে? ইমদাদের কথায় রাগ সপ্তম আকাশে উঠল নুবার। কত সাহস মাকে নিয়ে বাজে মন্তব্য করে। কথাই বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি। টিচার হিসেবে সাহায্য করছে, তার জন্য কৃতজ্ঞ সে। কিন্তু তাই বলে ব্যক্তিগত সব বিষয়ে নাক গলাবে কেন? কিছুটা রুক্ষ স্বরে জবাব দিল সে। দেখুন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাও আপনি আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। আপনার ব্যবহার কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে এখন। ইমদাদ স্তব্ধ, জবাববিহীন। দীর্ঘ সময় অতি ক্লান্ত হলো তার। নিঃশব্দে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে, দু চোখ ছলছল। সে জানে তার কোনো অধিকার নেই, কিন্তু তাও কেন এত অধিকারবোধ তারও অজানা। হয়তো ওপাশের ব্যক্তিরও। ফোন কল চলছে, দুজন দুপাশে নিভৃতিতে বসে আছে। পিনপতন নীরবতায় আচ্ছন্ন দুপাশের দুজন। ইমদাদ কল কাটার দুঃশ্বাস করল না, নীরবতা কাটিয়ে দীর্ঘ সময় পর জবাব দিল। আচ্ছা যাও, আর বলবো না, বিরক্তও করবো না। তবে তোমার একা যাতে মনে না হয় তাই ফোন কল এভাবেই চলুক। কথা বলবো না, শুধু ফোন কলই চলবে। কি এতটুকু পারবো তো? নুবা দ্বিধান্বিত, আনন্দিত না বিরক্ত বোধগম্য নয় তার। কল চলমান, বালিশের নিচে রাখলো মুঠোফোন। পরের শব্দ যেন ইমদাদের কানে না পৌঁছায়, তাই এই ব্যবস্থা। সময় গড়ালো, রাত বাড়লো, কিন্তু কল তখনও চলমান। নুবার মাঝে সন্দেহের উদয় হলো, তাই ঘন্টাখানেক পর বালিশের নিচ থেকে মুঠোফোন উঠালো। গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল, নরম সুরে ডাকলো। আপনি আছেন স্যার? কোথাও যাওয়ার কথা ছিল নাকি? আসলে তা না। তো নকলটা কি? আপনার অনেক টাকা খরচ হচ্ছে, এতক্ষণ ধরে কল ধরে আছেন, তাই বলছিলাম কি। নুবার কথা শেষ করার আগেই জবাব এলো ইমদাদের। আমি কি তোমার মতো বোকা নাকি? টাকা খরচ করবো অহেতুক? ছাপোষা মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? তাই মিনিট কিনে ফেলেছি আনলিমিটেড। ফুলছিলে বোকা মেয়ে। নুবা বাকরুদ্ধ। আপনা আপনি মুখের মাঝে তার হাত চেপে ধরল, বিড়বিড় করলো নিজ মনে। ইয়া আল্লাহ, এত অদ্ভুত কেন এই লোক? জবাব দেওয়ার জন্য কোনো বাক্য খুঁজে পেল না, নিশ্চুপ বসে আছে। তার জবাব না পেয়ে ওপাশ থেকে কোমল সুর ভেসে এলো। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে পড়ো। শুধু সমস্যা হলে বলিও। আচ্ছা। আর কথা হলো না তাদের মাঝে। এভাবে সময়ের সাথে রাতও বাড়ল, কিন্তু কল চলমান। মাঝে এক দুবার কল কেটে গিয়েছিল, পরক্ষণে আবার ফিরতি কল এসেছে। এভাবে চলেছে বাক্যহীন তাদের মাঝে ভাব আদান প্রদান।
11টার জায়গায় রাত 12টায় রুকাইয়া ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরেন। সাথে রশিদও আছে। নিভান গভীর ঘুমে আচ্ছন্ন, রুকাইয়ের কাঁধে ঘুমাচ্ছে। নীলাপও তার সাথে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সে রশিদের কাঁধে। নীলাপকে নুভার রুমে রাখতে আসলো রশিদ। নুভা নিজের বাবাকে দেখে দ্রুত মাথায় ঘুমটা টানলো, সালাম দিয়ে একপাশে দাঁড়ালো। রশিদ নীলাপকে বিছানায় রাখতে গিয়ে নুভার দিকে কিঞ্চিত তাকালো, আচমকে জিজ্ঞেস করলো, ভাত খেয়েছিস? না, আব্বু এখনো খায়নি। রাত 12টা, এখনো উপোস বসে আছিস? যা ভাত খেয়ে নে, আর জেগে থাকার দরকার নেই, জলদি শুয়ে পড়। আব্বু আপনি আর আম্মু খাবেন না? না, খাবো না। তোর মামার শাশুড়ি ভাত নিয়ে আসছিল, আবার তোর মামার শালাও রেস্টুরেন্ট থেকে ভাত নিয়ে আসছে। তারা জোরাজোরি করে আমাদেরকে খাইয়ে দিয়েছে। মামা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। আল্লাহ রহমত করছে বলে বড় কোনো বিপদ হয়নি, শুধু বাম পায়ে আঘাত পেয়েছে। ডাক্তার প্লাস্টার করে দিয়েছে, অবশ্য কয়েকদিন পরে খুলবে বলেছে। ততদিন নড়াচড়া করতে নিষেধ করেছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তোর আম্মুকে বলবি চিন্তা না করতে, সে তো অল্পতে কাতর হয়ে যায়। তুই একটু বোঝাইস বাবা, যাতে আজে বাজে চিন্তা না করে। নুবা আচ্ছা বলে মাথা নাড়ল। রশিদ চলে যাওয়ার পর সে কিচেনে গিয়ে ভাত খেয়ে আসলো। সত্যি বলতে ওই নিরীহ টিচার ইমদাদের দীর্ঘ কলের জন্য খিদের কথা বেমালুম ভুলে গিয়েছিল। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়লো। শোয়ার পরপরই মনে পড়লো, আরে ওই নিরীহ পাগলকে জানানো হয়নি এখনো। দ্রুতই বালিশের নিচ থেকে মুঠোফোন নিল, ছোট্ট এক ব্যাগকে খুদে বার্তা প্রেরণ করলো। আম্মুরা চলে এসছে, এবার আপনি নিশ্চিত থাকতে পারেন। সাথে সাথে একটা ফিরতে মেসেজ আসলো, জি ম্যাডাম, আমি জানি, তাই কল কেটে দিয়েছি, কিন্তু এতক্ষণ আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম। ম্যাডাম এবার ঘুমিয়ে পড়ুন। কিন্তু আপনি কিভাবে বুঝলেন? আমি তো আপনাকে জানাইনি আমার আম্মুরা ফিরে এসছে। ম্যাডাম আপনি না বললেও আমি বুঝে গেছি। আপনি আমাকে এতবার ম্যাডাম ডাকছেন কেন? আমি ম্যাডাম হলাম কখন? এখনো হননি, তবে কোনো একদিন হয়ে যাবেন কারো ম্যাডাম। নুবা কিঞ্চিত লজ্জা পেল। মেসেজে উত্তর দিল না আর। এই ছেলের তো ভীষণ ভাজি। কিন্তু টুম করে আরও একটা মেসেজ আসলো। শুভরাত্রি ম্যাডাম। মেসেজ দেখে সে উত্তর দিল, শুভরাত্রি। অধর কোণে ঈষৎ লাজুক হাসি, আরও কিছু বাক্য মুখে আওড়ালো, কিন্তু মেসেজে লেখা সম্ভব হলো না তার। নিজ মনে বিড়বিড় করলো, থাক না কিছু কথা হিয়ার মাঝে। মুঠোফোন রেখে শুয়ে পড়লো। কিছু সময় পর সহসাই তার মুঠোফোন কম্পিত হলো। মাত্র চোখে দ্বন্দ্বভাব এসেছিল নোবার, মেজাজ চটে গেল মুহূর্তে। এত রাতে কে আবার কল দিল? স্ক্রিনে চোখ পড়লাতেই সেই অজানা আতঙ্কের আগমন। বিরক্তি দিতে চোখ মুখ কুচকাল। বাধ্য হয়ে মুঠোফোন বন্ধ করে শুয়ে পড়ল। নিজ মনে গালি ছুড়ল, অসভ্য লোক। ইমদাদ নিজ কাজে মগ্ন, ল্যাপটপে এক ধ্যানে তাকিয়ে বরিশালের লোকেশন দেখছে। অধরকোণে ঈষৎ হাসি। হঠাৎই ধ্যান ভাঙল মুঠোফোনের কর্কশ ধ্বনিতে। চোখ গুলাতে দেখল তার প্রিয় বন্ধুর ফোন কল। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে চেঁচানোর শব্দ কানে এলো, আরে শালা তুই কোথায় ডুবে আছিস? এদিকে আমি ব্রেকিং নিউজ নিয়ে বসে আছি। এই ভোর সকালে কিসের ব্রেকিং নিউজ রে? আর আমাকে একদম শালা রাখবি না। প্রথমত আমার কোনো বোন নেই, দ্বিতীয়ত তুই যতই হিরো হোস না কেন, তোর কাছে বিয়ে দেব না। ভ্যাবাচাকা খেলো ওপাশে থাকা তার প্রিয় বন্ধু। টিপ্পনি মেরে বলল, এই জন্যই লোক বলে কারো ভালো করতে নেই। সত্যিই কপাল দোষ, কি আর করা। দেখ, এত ভনিতা না করে সোজা সাপটা বল না, কি বলতে চাস? ওপাশ থেকে কিঞ্চিত হাসির শব্দ ভেসে আসলো, এই তো এবার লাইনে আসলি। কিন্তু তোর সব ধৈর্য কি ওই পিচ্চি ভাবির জন্যই আসে? আর আমাদের বেলায় যত অধৈর্য তোর। ইমদাদ কপট রাগ দেখালো, তুই বলবি নাকি কল কাটবো? তুই যে নাম্বারগুলো দিয়েছিলি তার মধ্যে একটার পুরো ডিটেলস পেয়েছি। একজনের ছেলের নাম রেজিস্ট্রেশন করা, ছেলেটার নাম বাবলু মির্জা। বাকি তথ্য কিন্তু হাবিলদার ইউনুস আমাকে দিয়েছে। ছেলেটা এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজে উঠে পড়া ছেড়ে দিয়েছে 2 বছর আগে। বর্তমানে বাবার 2 ব্যবসা সামলায় দেয়। বাবার নাম জাফর মির্জা, সাবেক এমপি প্রার্থী ছিলেন। দুর্ভাগ্যজনক ভোটের সময় তিনি মাত্র 5টা ভোট পান। তবে এলাকার খুব দাপুটে মানুষ জাফর মির্জা। ওই লোকের বিশাল সুদের কারবার আছে, বড় অঙ্কের ঋণ দিয়ে থাকে মানুষজনকে। এছাড়া কয়েকটা 2 নাম্বার ব্যবসাও আছে। কীর্তনখোলা নদীতে তার লঞ্চ আছে 2টা, আবার বিয়েও করেছে 2টা।
বাবলু মির্জা কিন্তু দ্বিতীয় পক্ষের ছেলে। তারা 3 ভাই 2 বোন। এক বোনের বিয়ে হয়েছে, আর একটা আছে ছোট্ট, 8ম শ্রেণীতে পড়ে। বাবলু মেজো ছেলে, তার বড় ভাই কাতার থাকে, এটুকু জানতে পেরেছি। তবে মজার ব্যাপার হচ্ছে ইনি আমাদের পিচ্চি ভাবির ভীষণ বিরক্ত করেন। 2 নম্বর ব্যবসা মানে? আরে পিচ্চি ভাবির জামাই, 2 নম্বর ব্যবসা মানে মাদক দ্রব্য আর কি। শীতের হিমেল হাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সময়ের গতি। প্রবাহমান জীবনের সাথে ছুটে চলেছে তা দ্রুতই। হাতের মাঝে গুনে গুনে আর মাত্র 1 মাস আছে এসএসসি পরীক্ষার। ফোট করে দীর্ঘশ্বাস ছাড়ল নুবা। ইমদাদের দেওয়া সাজেশন শেষ করতে পারবে কিনা তাই ভাবছে। টুংটাং করে নিজের মুঠোফোন খুদে বার্তায় জানান দিল। চোখ বোলাতে দেখলো এই মেসেজ ইমদাদ নয়, তমা দিয়েছে। কোচিংয়ে যাওয়ার আগে তাদের বাড়ি যেতে অনুরোধ করেছি আজ। বিষয়টা খুব একটা মন্দ নয়, তাই অত কিছু ভাবলো না সে। স্কুলে যাওয়ার পথে বান্ধবীর বাড়ি যাবে তাতে কি, তৈরি হয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। তমাদের বাড়িতে এসে নুবার চক্ষু চড়ক গাছ। বেশ হইচই আর হুলুস আয়োজন। তমাকে গিয়ে জিজ্ঞেস করলো, এত আয়োজন কিসের? তোদের নতুন অতিথি আসবে নাকি? আরে কিসের অতিথি? আমার মায়ের আদরের দুলাল ঢাকা থেকে আজ বাড়ি ফিরবে, এজন্য এত আয়োজন। তরির চক্ষুতয় গোল গোল করে তাকালো নুবা। আজকে তমার ভাই আসবে? তমা ভেঙচি কাটলো। এ আর নতুন কি, তবে তার ভাইয়ের সাথে আব্বু আসবে, তাই তার আম্মু ফুপুদের আসতে বলেছে দুপুরে। দুজনের কথার মাঝে তমার মায়ের আগমন ঘটল। নুবা তাকে দেখে সালাম দিল। কাকুলি সালাম নিলেন হাসি মুখে। নুবাকে দেখে কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, দুপুরে কিন্তু আমাদের বাসায় আসবে, খাওয়া দাওয়া করে বিকেলে বাসায় যাবে। নুবা দোটানাই পড়ল। তার মাকে জানাতে হবে আগে, নয়তো বাড়ি গিয়ে গালি খেতে খেতে পেট ফুলে যাবে। তাই অকপটে বলে উঠল, কিন্তু আন্টি আম্মুকে জানাতে হবে আগে, নয়তো আসা যাবে না। কাকুলি হেসে উঠল, ফের কড়া করে বলে উঠল, তোকে চিন্তা করতে হবে না, আমি রুকাইয়াকে ফোন দিব, কিন্তু তুই সময় মতো তোমার সাথে এসে পড়বি, মনে থাকে যেন। নুবা কিঞ্চিত হাসলো, আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ক্লাসে আসতে দেখলো মেয়েরা বেশ মনোযোগ দিয়ে লিমার কথা শুনছে। গোল হয়ে বসে আছে সবাই। তমার থেকে নুবা বেশ অবাক। জিজ্ঞেস করার আগেই লিমাই বলে উঠল তার সেই কাহিনী। শপিং করতে গিয়ে কোনো এক ছেলে তাকে পছন্দ করেছে, এজন্য বাড়ি পর্যন্ত চলে এসেছে। পরে তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে, কিন্তু তার বাবা মা তৎক্ষণাৎ নিষেধ করে দিয়েছে। তাও ছেলে নাছরবান্দা, লাগাতার দাদার বাড়ি আসা যাওয়া করছে। বিয়ে করলে তাকেই করবে, নয়তো আর কাউকে সে বিয়ে করবে না। লিমার কথা শেষ করে বলে উঠল, জানিস ছেলেটা কি হ্যান্ডসাম, বেশ লম্বা, গোলগাল চেহারা, দেখতে একদম শাকিব খান। পাশ থেকে তমা বিড়বিড় করলো, অপু, বুবলির মতো ক্যারেক্টার হলে তো শাকিব খানই আসবে, তবে বাচ্চা একটা পেটে নিয়ে ফুরুত। তমার কথায় আচমকাই নুবা ঠিক করে হেসে দিল। লিমা সহ বাকিরা হাসলো, অথচ তারা জানলই না নুবা কেন হাসলো। ক্লাস শেষে বাড়ি ফিরতে অটোরিকশার জন্য তমা নুবা একসঙ্গে অপেক্ষারত। নুবা তমার বাড়ি যাবে, তাই দুজনেই একসাথে দাঁড়ানো আছে। শীতকাল হলেও মধ্যাহ্নের গগন বক্ষের রৌদ্রঝাঁজ বেশ। দুজনেই মধ্যাহ্নের উষ্ণতা থেকে বাঁচতে বৃক্ষের ছায়াতলে দাঁড়ালো। আচমকে পারফিউমের সুগন্ধ বাতাস থেকে নাকি এসে ঠেকলো দুজনে। চকিতে মুখ ঘুরে তাকাতে দেখলো তাদের থেকে কয়েক গজ দূরত্বে অবস্থান বাবলু মির্জার। নুবা কিঞ্চিত ভয় পেল। অতর্কিত আসা বাবলু মির্জাকে দেখে চোখ মুখ কুচকালো। তবে তার আজকে পোশাক বেশ ভিন্ন। গায়ে নীল রঙা ফতুয়ার সাথে কালো জিন্স প্যান্ট, চুল জেল দিয়ে উঁচু করে খাড়া করে রেখেছে। শরীর থেকে ভেসে আসছে পারফিউমের তীব্র গন্ধ। নুবা হাত দিয়ে নিজের নাক ঢাকলো। পারফিউমের তীব্র গন্ধ একদমই সহ্য হয় না তার। নিজ মনে গালি ছুড়ল, ইয়াক, এই মদনা কোন টয়লেট থেকে বের হয়ে আসছে, কি বাজে গন্ধ রে বাবা। তমা শুধু অপলক দেখে যাচ্ছে বাবলু মির্জাকে। তার মনোভাব বোঝার চেষ্টা করছে সে। হুট করে দূরত্ব কমিয়ে নুবার সামনে এসে দাঁড়ায় বাবলু। চোখ দুটো রক্তিম লাল, চোয়াল শক্ত করে গর্জন করে উঠল, দেখো নিশারানী, আমি যত ভালা ঠিক ততটাই খারাপ পোলা কিন্তু আমি, তাই ভালো ভালো কইতেছি, আমার কল রিসিভ করবা। হ্যাঁ, সামনে কথা কইলে তো উত্তর দাও না, হেরলাইগা তোমারে কল দিই, কিন্তু তুমি আমার কল ধরো না কেন? নুবা হয়তো বিহ্বল, আপন মনে বিড়বিড় করলো, মদনার বাচ্চা তোরে কল দেয়, তাহলে অপরিচিত নাম্বারগুলো কি সব তার?
সন্ধ্যান দৃষ্টিতে তাকালো। হুট করে জবাব দিল। আপনি আমাকে কখন কল দিচ্ছেন? বাবলুর মুখে লাজুক হাসি, চোখ পিটপিট করে জবাব দিল। তোমারে রোজই কল দিই, কিন্তু তুমি রিসিভ করো না, উল্টা আমারে গালি দাও। কেন মন করো তুমি? আমারও তোমার ভালো লাগে না? নুবা পুরাই জবাব দেওয়ার জন্য মন স্থির করলো মাত্রই। তার আগে তমা আলতো হেসে বলল। কি যে কোন বাবলু ভাই, আপনার কেন পছন্দ হবে না? সে তো লাজুক মেয়ে, তাই লজ্জায় কথা বলতে পারে না, বুঝেন না আপনি? বাবলুর মুখে তখনও লাজুক হাসি, এক হাত নিজের চুলে বুলিয়ে যাচ্ছে বারবার। জবাব দিল বেশ মিষ্টি স্বরে। এত শরম পায় তয় গালি দেয় কেন? তখন শরম করে না? নুবা তমা দুজনে ভ্যাপাচাকা খেয়ে গেল। এই মদনা তো বেশ চতুর। তমা ফের হেসে উঠল। কি যে কর না, আপনার লগে মস্করা করে আর কি। বাবলু ভাই এখন যাই। বাবলু কিঞ্চিত ভাবল, জবাবে বলল। আচ্ছা ঠিক আছে, যাইতে দিমু এক শর্তে, আমার লগে কথা কয়া যাও। নুবা বিরক্তি দিতে চোখ মুখ কুচকে আছে। ইচ্ছে করছে মদনার বাচ্চাটাকে পাশের ডোবার পানিতে চুবাইতে। কত সব, তার লগে কথা কইতে হইবে। তোমার অধর করে তার ছিলের হাসি, সান্ত্বনার বাণী ছিল বাবলুর উদ্দেশ্যে। বাবলু ভাই এখন কত পাড়ায় চাপ, আপনি তো জানেন সব। এখন একটু ছাড় দেন, পরীক্ষা শেষ হোক, তারপর না হয় এসব নিয়ে কথা বলিয়েন। বাবলু নাছুর বান্দা, সে এত অপেক্ষা করতে রাজি নয়। গজগজ করে উঠল। একটু কথা বলে কি সমস্যা? আমি কি সারাদিন কথা বলবো নাকি? তমা বেশ বিরক্তিবোধ করলো। নুপা এতক্ষণ চেপে রাখা ধৈর্যের সীমা অতিক্রম করলো। কপিত গলায় বলে উঠল। আমি কথা বলবো না। কি করবেন আপনি? সহসেই এমন কথাই বাবলু চমকালো। তেতে উঠল গলার স্বর। আমার লগে বেশি তেজ দেখাইলে না, একবার উঠাই নিয়ে গিয়া বিয়া করে ফেলামো কিন্তু, কয়ে দিলাম। তখন তোমার তেজ দেখমনে কই থাকে। পাশে থাকা তমা শুকনো ঢুকিল, নোবার হাতে আলতো চাপড় দিল। ফিস ফিস করে বলল। কেন মৌচাকে ঢিল ছুটছিস? চুপ জানিস রাত। নোবা থামলো না, বাবলু থেকে দ্বিগুণ গর্জন করলো। চোখে চোখ রেখে জবাব দিল। সামনে থেকে সর মদনার বাচ্চা। বাবলু এবার তীরে আসলো, কিন্তু হঠাৎই অটো রিক্সা তাদের মাঝে এসে পড়ল। বাবলু লোকজন দেখে থেমে গেল। নুবা তমা চটজলদি গাড়িতে গিয়ে বসলো। তমার ভারতীয় দৃষ্টি তখনও, অথচ নুবার চোখে অগ্নি বর্ষণ হচ্ছে। আর কত সহ্য করবে এই বেয়াদবকে? গাড়ি চলছে তাদের, পিছনে রেখে গেছে এক হিংস্র মানব, যার দৃষ্টিতে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের স্পৃহা। দুপুরে খাবার খেতে একসাথে বসেছে নোবা, তমা আর তার পরিবার। তমাল নোবাকে দেখে বেশ অবাক হলো। মেয়েটা আগের থেকে বেশ পরিবর্তন হয়ে গেছে, তবে সেই নাক চোখ ঠোঁট রয়ে গেছে। মুখে তার ঈষৎ মিষ্টি হাসি। বারংবার আর চোখে নোবাকে দেখছিল। খাওয়ার মাঝে নোবার পাতে বড় চিংড়ি মাছ তুলে দিল। মেয়েটার বেশ পছন্দের মাছ সে জানে। তমা ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। এক ভুরু উছিয়ে ভাইকে ইশারা করলো। তমাল বোনের সন্ধিয়ান দৃষ্টি দেখে নিজেকে দ্রুতই সংযত করলো। তমার বাবা মুনতাসির মামুন একজন আর্মি সার্জেন্ট, তাই বাড়িতে নিয়মিত আসতে পারে না। ওনাকে আসতে হয় মাস দুয়েক পর পর। নুবাকে দেখে পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলেন। এসএসসির পর কোথায় পড়ার ইচ্ছে আছে জানতে চাইলেন। জবাবে নুবা দীর্ঘশ্বাস ছাড়ল। আমতা করলো প্রথমে। আসলে সে নিজেও জানে না কোথায় পড়বে। জবাবে ঈষৎ মাথা নাড়িয়ে বলল। আসলে আঙ্কেল এখনো ভাবিনি। মুনতাসির নুবার জবাবে হতাশ হলেন, তবে তমার ব্যাপারে বলে উঠলেন তিনি তমাকে ঢাকা ভর্তি করাবেন। নুবার হঠাৎই মন খারাপ হলো। প্রিয় বান্ধবী তার থেকে দূরে চলে যাবে ভেবে আচমকাই টুংটাং করে নুবার মুঠোফোন মেসেজে বার্তা দিল। চোখ বুলিয়ে দেখলো তার অধম টিচারের। ফ্রি হলে মেসেজ দিও। বাড়ি ফিরল দ্রুতই। খুদে বার্তা পেয়ে তার মন অস্থির হয়েছিল। ফিরে আসতেই শীতলতা অনুভব হলো নুবার। কথা বলতে ব্যাকুল হয়ে আছে সে তখন থেকে। দীর্ঘ সময় পর সতেজ নিঃশ্বাসে বক্ষ স্থল হালকা হলো। মুখের কোণে লাজুক হাসি ঝুলছে। বিছানায় শুয়ে মুঠোফোন হাতে নিল। তড়িৎ ছোট্ট একটা বার্তা পাঠালো। কেমন আছেন অধম টিচার? মুহূর্তের মাঝে ফিরতি ফোন কল কম্পিত হলো তার মুঠোফোন। রিসিভ করতেই উদ্বিগ্ন ভরা নরম সুর ভেসে এলো। কেমন আছো? সেই কখন থেকে অপেক্ষা করছি, আজ এত দেরি হলো কেন তোমার উত্তরে? একসাথে এত প্রশ্নের বহর দেখে নুবা কিঞ্চিত বিচলিত হলো। দ্রুতই জবাব দিল। বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল আজ, তাই বাড়ি আসতে দেরি হয়েছে। সরি স্যার।
ইমদাদ কপাল কুচকালো, কিন্তু অপর প্রান্তে থাকা নুবার জানা হলো না সেই কপাল কুচকানোর কারণ। ভেজানো নরম গলা তার। কিছু কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে তো? বাবলু নামে তোমাকে কেউ বিরক্ত করে নুহা? নুবা চমকালো। সহসাই এমন প্রশ্নে কিঞ্চিত গলাস্বর কম্পিত হলো। আপনি কিভাবে জানেন? আগে বলো, তোমাকে বাবলু নামে কেউ বিরক্ত করে? কিয়ৎক্ষণ ভাবলো নুবা, বলা উচিত হবে কিনা হবে না, আমতা আমতা করলো। আসলে মাঝে মধ্যে বিরক্ত করে, এই আর কি, তেমন সিরিয়াস কিছু না। তুমি সত্যি বলছো তো? হুম। তবে একটা কথা বলি, সাবধানে থেকো। যদি পারো তোমার মোবাইল নম্বরটা চেঞ্জ করে ফেলো। কিন্তু কেন? কারণ বাবলু মির্জা বিভিন্ন মোবাইল নম্বর থেকে তোমাকে বিরক্ত করবে, তাই বলছিলাম আর কি। নুবা আটকে উঠল। মোবাইল নাম্বার চেঞ্জ করবে, এই কথা জানলে হাজারটা প্রশ্ন করবে তার জল্লাদ বাপ। কেন, কি জন্য? এই ছেলে নাম্বার পেল কিভাবে? তখন তো অধম টিচারের সাথেও কথা বলা বন্ধ হয়ে যাবে তার। ফট করে দীর্ঘশ্বাস ছাড়ল। অসম্ভব, মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না। উল্টো আব্বু আমাকে খারাপ ভাববে। অন্য কোনো উপায় বলুন, কি করা যায়? আচ্ছা, তাহলে একটা উপায় আছে, যেই নম্বর থেকে কল আসবে সাথে সাথে ব্লক করে দেবে। ব্লক কেমনে করে আমি তো জানি না। আচ্ছা, আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এখন ঘুমাও। তোমার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, সরি। পুরাই থ নুবা। এভাবে সরি বলার কি দরকার? মাত্র 2 মিনিট কথাই তো বলেছে। আর এমন কি বিড়বিড় করলো আপন মনে। কল কেটে গেছে কিছু সময় পূর্বে। তার বিড়বিড় করা কথা অপর পাশে পৌঁছালো না। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই ঘুমের অতলে পাড়ি জমালো সে। গোধূলির লালচে ধূসর রঙা গগন বক্ষ। রুকাইয়া চুলায় চায়ের পাতিল বসিয়েছে। বিকেলের নাস্তা হতেই ছেলে মেয়েদের হাঁক ছাড়লেন। নীলাপ নিভান এসে হাজির হলো। নুবা ছিল অনুপস্থিত। বোনকে না দেখে নিভান এলোমেলো কদমে ছুটল তার রুমের দিকে। নুবা গভীর ঘুমে আচ্ছন্ন। নিভান নানা কসরত করলো, কিন্তু বোনের সাড়া পেল না। সময় পেরুলো অনেকক্ষণ। হঠাৎই চোখ খুলল নুবা। নিভানের দীর্ঘ সময়ের চেষ্টায় নিদ্রারত নুবার অবশেষে সাড়া পেল। নিভান আধপুলিতে বলে উঠল, নিতাত, আম্মুকে ডাকো তো। ও তো না, নাত্তা তাবে তো। নুবা ভাইয়ের ডাক শুনে হাসলো। আলতো করে মাথায় হাত বোলালো। ঘুম জড়ানো গলায় বলল, তুমি যাও, আমি আসছি। নিভান নাছর বান্দা ঠাই দাঁড়িয়ে আছে। সে বোনকে ছাড়া যাবে না। নুবা অগত্যার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দু চোখের পাতাই তখনও ঘুমের রেশ রয়ে গেছে। সময় বাড়লো, দিন গড়ালো। সপ্তাহের মাঝে ইদানিং বাবলুকে স্কুলের সামনে দেখা যায় না। নুবা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলো। যাক, এই আপদ তাহলে দূর হয়েছে। তার অধম টিচারের সহায়তায় পড়াশোনার গতি পেয়েছে বহুগুণ। আতঙ্কের আরেক নাম ছিল ম্যাথ নামক বিষয়টা, কিন্তু আজকাল ম্যাথ তার প্রিয় এক বিষয় হয়ে উঠেছে। বেশ সানন্দে নিজে অঙ্ক কষে। এভাবেই তার সময় কাটছে। বেশ 10 দিন পর হলো আরেক ভয়ঙ্কর দিন। সেদিনের সেই মুহূর্ত ভাবলে আজোগা শিউরে ওঠে নুবার। দিনটা বৃহস্পতিবারের এক উষ্ণময় দিন। কোচিং শেষে বাড়ি ফিরছিল সে আর তমা দুজনে। ক্লাস শেষ করে বেরিয়েছে 2 জন মাত্র। মধ্যাহ্নের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে প্রায়। তারই মধ্যে এ সময় অটো রিক্সা পাওয়া বেশ দুর্লভ। অগত্যা হেঁটে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তারা। কিছু দূর যেতেই পেছন থেকে এক তেজি কণ্ঠস্বর ভেসে এলো। দুজনের পায়ের কদম থেমে গেল। পিছনে তাকাতে দেখলো বাবলু মির্জা তাদেরকে ডাকছে। নুপা বাবলুর আপাদমস্তক ভালো করে দেখলো। আজকের পোশাক বেশ ভিন্ন। গায়ে সাদা পাঞ্জাবি, চোখের মাঝে কালো চশমা। আজ পারফিউমের মিষ্টি সুগন্ধি ভেসে আসছে তার থেকে। কেমন আছো নিশারানী? বাড়ি যাচ্ছ বুঝি? দু বাক্য বলেই দাঁত কেলিয়ে হেসে উঠল বাবলু। নুবা তমা রীতিমতো হতভম্ব। দুজনের দৃষ্টিতে আজ ভয়ের আভাস। তমা অভয় দিল ভয় না পেতে। সে আসিত। পাশে চোখ বোলাতে দেখলো বাবলু আজ একা নয়, তার পাশে 2 চামচিকাও আছে। কিন্তু খটকা লাগলো অন্য একটা বিষয় নিয়ে। তাদের থেকে কয়েক ইঞ্চি দূরত্বে একটা কালো প্রাইভেট কার দেখে। সময়টা মধ্যাহ্ন বলে লোক সমাগম একদমই নেই। তার উপর স্কুল মেন শহর থেকে সামান্য একটু দূরে। তাই যেখানে আছে এটা নির্জন এলাকা। তমা অভয় দিল। নুবা বেশ বুঝলো তমাও কিঞ্চিত ভয় পাচ্ছে। দুজনে সন্ধিয়ান। বাবলুর মতলবটা কি করতে চাইছে আজকে? বাবলু আরো 2 কদম এগিয়ে এসে নিজের দূরত্ব কমালো। নুবার সামনে আসতেই তমা জবাব দিয়ে উঠল, পথ আগলে কেন দাঁড়িয়েছেন বাবলু ভাই? প্রেম করতে। বাবলু সোজা সাপটার জবাব। পাশে থাকা তার চামচিকারা হাসতে হাসতে গড়াগড়ি খেলো। তাদের মধ্যে একজন বলে উঠল, চাইলে বিয়ান তুমিও আমাদের সাথে প্রেম করতে পারো।
তারপর 32 দন্তপাটি দেখে সে কি এক বিকৃত হাসি তাদের। রাগে আর ঘৃণায় শরীর রিরি করছে তমার, কিন্তু মনের মাঝে কিঞ্চিত ভয় উদয় হচ্ছে। নুবা তমার হাত শক্ত করে ধরল, নিজ মনে বিভিন্ন কুচিন্তা হানা দিল। ভাবতে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল তার। বাবলু পায়ের কদম আবারও বাড়ালো। নুবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তার, ঠোঁটে করে ঝুলছে এক বিকৃত হাসি। নেশারানি, তোমার লগে আমার কিছু প্রাইভেট কথা আছে, একটু এদিকে আইবা? বাবলুর এমন প্রস্তাব শুনে নুবা শুকনো ঢোক গেল। আশেপাশে মানুষজন কেউ নেই, এমন নির্জন জায়গায় দুজন মেয়ে তারা। ভয়টা চেপে ধরল ভীষণভাবে। নুবার নিশ্চুপতায় তমা জবাব দিল, ওর সাথে কিসের কথা বলবেন বাবলু ভাই? যা বলার এখানেই বলেন। বাবলু তমার কথায় বিশেষ গুরুত্ব দিল না, সোজা নুবার সামনে দাঁড়ালো, তার দিকে স্থির দৃষ্টি। আমি তোমার লগে কথা কইতাছি নেশারানি, তুমি কি স্বইচ্ছায় যাইবা নাকি তোমায় জোর করে নিয়ে যাইতে হইব? নুবা আতকে উঠল, সহসেই বক্ষ স্থল কেঁপে উঠল ভীষণভাবে। শরীর অসাড় হওয়ার উপক্রম, নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে গেছে। কাঁপা কাঁপা গলেই পড়ল, কি বলবেন এখানে বলুন। বাবলু আরো 2 কদম বাড়ালো, রগর গলায় বলে উঠল, সব কিছু কি সবার সামনে কমু নাকি? প্রাইভেট কথা আমগো দুইজনের, তাও শুনতে চাইছো যখন বলি। আইসকা দুইজন মিলা ঘুরুম, গল্প করুম, রেস্টুরেন্টে খামো, বুঝছো? আরও মেলায় কিছু আছে, সব তো আর এইখানে বলা যাবো না। কম্পিত গলায় আবার জবাব দিল নুবা, দেখুন দেরি হয়ে যাচ্ছে আমার। বাড়িতে সময় মতো না গেলে আম্মু চিন্তা করবে। অন্যদিন না হয় যাবো আপনার সাথে। সামনে দেখলে কথা কও না, ফোন দিলেও কথা কও না। এখন তো আবার তোমার নাম্বারে আমি কল দিতেও পারি না। আমার সবগুলো নাম্বার তুমি ব্লক করে দিছো। দীর্ঘ 1 বছর ধইরা তোমার পিছনে কুত্তার মতো ঘুরতাছি, আর তুমি আমার পাত্তাই দাও নাই। উল্টা খারাপ ভাষায় আমার লগে গালি দিছো। অহন যা ভাবার ভাইবা নিছি। কি করবেন আপনি? মদনা 2 হাত কোমরে কুচিয়ে নিল, রক্তিম অক্ষি জোড়া, কিন্তু মুখে আক্ষেপে সুর। আচ্ছা মানে আমি কি দেখতে এতই খারাপ? তবে তুমি আমার পছন্দ করো না কেন কও? তো এখন পছন্দ করো আর না করো সেটা আমার দেখার বিষয় না, বুঝছো? এবার সব কিছু আমার নিজের ইচ্ছায় হইব। যেটা আমার সেটা আমি যেমনি হোক আমার আদায় করেই ছাড়ুম। আদায় করবেন মানে? কি করবেন আপনি? বাবলু ভাবলেশীন, মুখে কুরুর হাসি। বিয়ে করবো, তাও আজকেই। তারপর দেখবে আমি কি করতে পারি। এহেন বাক্যে ধক করে উঠল নুবার বক্ষস্থল। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। দুপা কাঁপছে ভীষণ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উত্তরে কি বলবে ভাষা খুঁজে পেল না। সময়টা বড্ড অশুভ মনে হচ্ছে এখন। এরপর কি হবে তার জানা নেই, শুধু মনে হচ্ছে এই বুঝে সে চৈতন্যহীন হবে। পাশে থাকা তমার ধৈর্যের পাত ভাঙল, সে রুক্ষ ভাষায় চেঁচিয়ে উঠল, ফাইজলামি পাইছেন? যা খুশি তা করবেন। এখান থেকে যাবেন নাকি মানুষ ডাকবো? বাবলু বেশ মজা পেল তমার কথায়। পাশে থাকা চামচিকাদের সাথে সে উচ্চ শব্দে হেসে উঠল। সবার মুখে কুটিল হাসি। তাদের মাঝ থেকে একজন বলে উঠল, মানুষ আস্তে আস্তে ততক্ষণে বিয়া হয়ে বাসরও হয়ে যাবে। বেআইন একটা কথা আছে না, ডাক্তার আসিবার আগে রোগী মরিয়া গেল। এটা বলে আবারও এক বিকৃত হাসি দিল সবাই। বাবলুর কথায় ভীত ততস্থ দুইজন। আচমকায় শব্দ করে কেঁদে দিল নুবা। তড়িৎ মদনার পা ধরে বসল, কান্না মিশ্রিত অস্পষ্ট স্বরে বলে উঠল, বাবলু ভাই আমারে একটু সময় দেন, অন্তত আমার পরীক্ষা পর্যন্ত। এরপর আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটুকু কথা রাখুন না বাবলু ভাই। প্রতিজ্ঞা করছি রোজ 200 বার আপনার সাথে কথা বলবো। আজকের মতো মাফ করে দেন, আর আপনারে কোনোদিন এড়িয়ে যাবো না। এমন কথাই বাবলু অবিশ্বাস্য নজরে তাকায় নুবার দিকে। মুখের তাচ্ছিলের সুর টেনে বলল, আমি ভালো করেই জানি তুমি আমার কথা শুনবা। আজকে ছাইরা দিলে কালকের পর তোমারে খুঁজাও পাওয়া যাব না, আর কোনো সময় দেওয়া যাব না তোমারে। বিয়া তো আজকেই হইব নেশারানি। কথা শেষ করে বাবলু তার চামচিকাদের ডাকলো, চলো দুইজনকে উঠাই নেই, একজন সাক্ষীরও তো প্রয়োজন আছে। আবার নুবার দিকে তাকালো। বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে নেশারানি, এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। চলো দেরি হয়ে যাচ্ছে। নুবা, তমা, নীলিপ্ত দুইজনের দিকে চেয়ে আছে। দীর্ঘশ্বাস ছাড়লো দুইজন।